যদি বেশ খুশি হয় ইরানের কথায়। কিছু বলতে নেবে তার আগেই ইরানের ফোন বেজে ওঠে। ইরান কল রিসিভ করে। ওপাশ থেকে সব কথা চুপচাপ শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কল কাটার পর জ্যোতি জানতে চায় কি হয়েছে। ইরান একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায় তার বাবা আর নেই, মারা গেছে অতিরিক্ত মদ্যপানের ফলে। আর একদিন আগেই মারা গেছে, কিন্তু খোঁজ ছিল না। মানুষের পাপের শাস্তি কোনো না কোনোভাবে সে ঠিকই পেয়ে যায়। হয় সেই শাস্তিটা একটু দেরিতে, নয়তো সাথে সাথে। কাউকে ঠকিয়ে কেউ কখনো বেশি দিন ভালো থাকতে পারে না। এই যে নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে রেখে দিনের পর দিন ঠকিয়ে গেল, প্রতারণা করলো, পরকীয়া নামক জঘন্য কাজে নিজেকে জড়ালো, একটা মেয়েকে মানসিকভাবে এতটাই ভেঙে দিল যে সে এসব কিছু সহ্য করতে না পেরে নীরবে পৃথিবী থেকে বিদায় নিল। নেশা করার টাকার জন্য নিজের ছেলেদের ঠকাতেও একবারও ভাবল না। শেষে কি পেল? নেশা করে নিজের জীবন দিল। যেই নেশার জন্য নিজের ছেলেদের ঠকালো, সেই নেশাই তার জীবন কেড়ে নিল। একদিন আগেই মারা গেল, অথচ কেউ জানতেও পারল না, খোঁজ পেল। একদিন পর গিয়ে খোঁজ পান। মোড়ে রাস্তার পাশে একটা ঝোপের পাশে পড়েছিল, ওইখানে বসে নেশা করছিল। এক মহিলা গাছের শুকনো পাতা কুড়াতে গিয়ে দেখে পড়ে আছে। মহিলাটা দেখে ঘাবড়ে যায়, ভয়ে চিৎকার করে ওঠে। তারপর গিয়ে আশেপাশের থেকে লোকজন নিয়ে আসে। উল্টে পড়েছিল বলে তখন কেউ চিনতে পারেনি। তারপর কয়েকজন চেক করতে গিয়ে বুঝতে পারে লোকটা আসলে কে। বাড়িতে জানায়। বাড়ির লোক নিখোঁজ হওয়ার পরও খবর নেয়নি, কারণ তারা জানে সব সময় এমন করে, বেশিরভাগ দিন বাইরেই পড়ে থাকে। তাই সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। লোক দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অনেক কষ্টে বাড়ি নেয় কয়েকজন। একে তো অনেক গরম, এই জন্য পচন ধরে গেছে, শরীর থেকে গন্ধও বের হয়েছে। কয়েকজন ওনাকে বাড়িতে নিয়ে গেছে, এই জন্য তারা অনেক বড় লোক, নিশ্চয়ই টাকা পয়সা দেবে নিয়ে গেলে। অথচ ইমন ঘরের ভিতরেও ঢুকতে দিল না। গেটের কাছ থেকে পরিস্থিতি বুঝে লোকগুলোকে বলে দেয় যেন উঠানেই রাখে। ঈশান সব শুনে দৌড়ে বাড়ি আসে। সকল কার্যক্রম প্রায় শেষের দিকে। ঈশান বাড়িতে এসে দেখে তার মা বারান্দায় পাথরের মূর্তির মতন বসে আছে। ইমনের বউয়ের কোনো ভাবাবেগ নেই, সে তার মতন আছে। ইমন লোক দিয়ে দূর থেকে সব তদারকি করছে। কাছে এগিয়ে বাবার চেহারাটা দেখারও প্রয়োজন মনে করছে না। পরিবারের সকলকে একে একে ডাককে দেখার জন্য। সকলেই এক নজর দেখে নেয়। তাসলিমা বানু পাশে গিয়ে কেঁদে দেয়। কয়েকজন গিয়ে টেনে ওখান থেকে সরিয়ে আনে তাসলিমা বানুকে। সকলের শেষে খাটিয়ার পাশে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসে ঈশান। বাবার মুখের দিকে তাকায়, কিছু সময় চুপচাপ তাকিয়ে রয়। ঈশানের মনটা খুব করে কাঁদছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে না। তারপর উঠে যায়। জানাজা পড়ে ওইখানে আর এক মুহূর্তও থাকেনি। ঈশান ইরানকে ফোন দিয়েছিল, বলেছিল কল দিতে, ফোনে না হয় শেষবারের মতন দেখবে, কিন্তু ইরান মানা করে দেয়। দেখেনি সে। জুথিও যদিও বা একবারের জন্য একটু দেখতে ইচ্ছা করেছিল, কিন্তু মনের ইচ্ছা মনেতেই চেপে রেখেছে, বাইরে আর প্রকাশ করেনি। ইরান চুপচাপ বসে আছে। ইরানের ভিতরে কি চলছে বাইরে থেকে বোঝার উপায় নেই। জুথি বুঝতেও পারছে না কি বলবে। কিছু প্রকাশ করছে না ইরান। প্রকাশ করলে অথবা মনের কথাটা বুঝতে পারলে হয়তো কিছু একটা করা যায়। ইরান নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দেয়নি। নিজেকে শক্ত আবরণে ঢেকে রাখে, নয়তো জুথি ভেঙে পড়বে। তাকে ঠিক থাকতেই হবে, অন্তত জুথির জন্য। এই মেয়েটার জন্য সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখবে। শোকের ছায়া বেশি দিন থাকেনি। ইমন আর তার বউয়ের এমনিতেই কিছু যায় আসে না। তাদের দরকার ছিল সম্পত্তি, সেটা তারা পেয়ে গেছে। বাড়ির সকল কাজ এখন তসলিমা বানু করে। লিমা পায়ের ওপর পা তুলে হুকুম দেয়। তাসলিমা বানু প্রথমে জোর দেখালেও এখন চুপ হয়ে গেছে। কিসের ভিত্তিতে সে জোর দেখাবে? নিজের ছেলে যখন বউয়ের কথায় কথা শোনায়। লিমার কথা মতন স্বপ্ন করলে বাড়ি থেকে যেন বেরিয়ে যায়। ছেলে তো সে একা না, আরও আছে। সে একা কেন এই বোঝা টানবে? থাকতে দিয়েছে, খাওয়াচ্ছে, এটাই অনেক। তাসলিমা বানু শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিল, অথচ এই ছেলের জন্য তিনি পুরো জীবনটা দিয়ে দিলেন। আর সেই ছেলের কাছেই তিনি বোঝা হয়ে গেলেন। উঠতে বসতে জামাই বউ এখন তাকে কথা শোনায়, কাজে লোকের মতন ব্যবহার করেন। অথচ নিজের শ্বশুরবাড়ির লোকেদের কত খাতি যত্ন, তার এক বিন্দুও ওনাকে করে না। তাসলিমা বানু খুবই ভেঙে পড়েছেন। ঈশানটাও কোথায় আছে জানে না। হয়তো ভাবছে নিজের ছেলের কাছে আছে মা, হয়তো ভালোই আছে। নিজের ভাইদের কাছে খারাপ হলেও নিজের মাকে তো আর অবহেলা করবে না। কিন্তু সে তো জানে না নিজের মাকে এখন কাজের মহিলা মনে করে ইমন। শ্বশুরবাড়ি তার কাছে সব। তাসলিমা বানু এখন আফসোস করে, দিন রাত চোখের পানি ছড়ায়। হয়তো এইসব ওনার পাপের ফল, যা দুনিয়াতেই তিনি ভোগ করছেন।
মানুষকে মানসিক আর শারীরিকভাবে তো আর কম কষ্ট দেয়নি। ঈশানের ব্যবসা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সে তার কাজে সফল হচ্ছে। ব্যবসাটা ভালোভাবে বুঝে নিজের চিন্তা শক্তি কাজে লাগাতে পারলে আর পিছন ফিরে তাকাতে হয় না। পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সফলতা নিশ্চিত। ঈশান নিজের নামে আর ইরানের নামে একটা জায়গা কেনে। অবশ্য ইরানকে বিষয়টা সে জানায়নি। নিজের উপার্জনের টাকা দিয়ে সে জায়গা কিনেছে। এখানে সে বাড়ি বানাবে, বাড়ির কাজও ধরেছে। আস্তে আস্তে করছে সব। বাড়ি তৈরি করে পরিকল্পনা অনুযায়ী ঠিক করে রেখেছে দিনাদের বাড়িতে আবার প্রস্তাব নিয়ে যাবে। এবার রাজি না হলে দরকার পড়লে পায়ে ধরবে। যার জন্য এত আয়োজন, এত কিছু, তাকে যদি না পায় তাহলে সব বৃথা। দিনাকে পাবে না এই কথাটা ভাবতে গেলেও ঈশানের বুকে ব্যথা হয়। ঈশান নিজের কাপড়ের দোকানে বসে বসে হিসাব মিলাচ্ছিল। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোন নিয়ে দেখে দিনার বান্ধবী কল দিয়েছে। ঈশান মাঝে মাঝে তার সাথে কথা বলে। মূলত দিনার খবরাখবর নাই। মেয়েটা ঈশানকে অনেক সাহায্য করে। ঈশান তো তাকে বোনের স্থান দিয়েছে। ঈশান কল রিসিভ করতেই ওপাশ থেকে ফোপানোর শব্দ পায়। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর আসে না ফোপানো ছাড়া। ঈশান মিনিট দুয়েক পর ডেকে ওঠে। দিনা, এই দিনা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন বলো আমায়। দিনার কান্নার জন্য কিছু বলতে পারছে না। দিনার থেকে তার বান্ধবী ফোনটা নিয়ে নেয়। তারপর ঈশানকে সব খুলে বলে। দিনার মা তার কোনো এক বোনের ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। সব কিছু ঠিক থাকলে কালই তার আকত করিয়ে দেবে। সব শুনে ঈশানের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। নিজেকে খুব অসহায় লাগছে। তাও নিজেকে ঠিক করে দিনাকে বলে টেনশন না করতে, সব ঠিক হয়ে যাবে। সে ঈশানেরই বউ হবে। দিনাকে সান্ত্বনা দিলেও এখন ঈশান কি করবে বুঝে উঠতে পারছে না। এখন একজনই তাকে সাহায্য করতে পারে বা বুদ্ধি দিতে পারে, সেটা হলো ইরহান। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইরহানকে কল লাগায় ঈশান। ইরহান ঈশানের সব কথা শুনে জ্যোতির দিকে তাকায়। কি বলবে ভেবে পায় না। এত সময় জ্যোতিও পাশে ছিল ইরহানের। দুইজনই মনোযোগ দিয়ে ঈশানের কথা শুনছে। জ্যোতিরও খুব খারাপ লাগছে। ঈশান যে দিনাকে খুব ভালোবাসে তার প্রমাণ আগেই সে পেয়েছে। জ্যোতিও মন থেকে চায় ঈশান দিনাকে যেন পায়। ইরহান বলে দিনাদের বাড়িতে যেন তার মাকে নিয়ে আবারও প্রস্তাব নিয়ে যায়। মা কিছুতেই মানবে না ভাই, আগেই বলে দিয়েছে। এইসব ঝামেলা নিয়ে আমাকে বাড়ি থেকে বেরো করে দিয়েছে। কিন্তু ঈশান অভিভাবক ছাড়া কি এসব কাজে এগোনো যায়? ভাইয়া, আমার অভিভাবক তো তুমি আরেকবার একটু চেষ্টা করো। ভাবিকে বলো যেন একটু ওদের সাথে কথা বলে। ইরহান জ্যোতির দিকে তাকায়। জ্যোতির চোখের ইশারাতে সম্মতি দেয়, সে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুই ওদের বাড়িতে যা, ওখানে গিয়ে কল করবি আমায়। আচ্ছা ভাই। দিনাদের বাড়িতে ভালোই আয়োজন চলছে। মোটামুটি সকল কাছের আত্মীয়দের বলেছে। ছোটোখাটো করে ভালোই আয়োজন করেছে। দিনা ভিতরে ভিতরে ছটপট করছে। মনে তার শান্তি নেই। মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে যাবে। ভালোবাসার মানুষটা দূরে সরে যাবে, আর কাছে পাওয়া হবে না। নিজের বলে দাবি করতে পারবে না। অদৃশ্য এক শিকল পায়ে বাঁধা পড়বে। এর মধ্যে দিনার মা এসে তাড়া দিয়ে গেছে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য। মেহমানরা নাকি এসে পড়েছে। দিনার কয়েকজন বোনেরা মিলে দিনাকে সাজাতে বসে। দিনা রোবটের মতন বসে আছে, মেকআপ করতে পারছে না। চোখের পানিতে সব ধুয়ে যাচ্ছে বারবার। মনে মনে ঠিক করে নেয় নিজের জীবন ঈশানকে ছাড়া কাউকে মেনে নেবে না। দরকার পড়লে সব শেষ করে দেবে। নিজেকে সে শেষ করে দেবে। ঈশান কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছে না। দিনার চোখ তো ওই লোকটাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। মন তারে কু ডাকছে, ঈশান কি আসবে না? তার মধ্যেই ডাক আসে দিনাকে নিয়ে যাওয়ার জন্য। দিনা তার মামাতো বোনের হাত খামচে ধরে মাথা নাড়িয়ে চোখের ইশারায় বোঝায় সে যাবে না। অনেক কষ্টে বলে একটু ফোনটা দেওয়ার জন্য, জ্যোতির সাথে সে কথা বলবে। দিনাকে ফোন দেয়। দিনা তাড়াতাড়ি জ্যোতির ফোনে কল লাগায়। অপর পাশ থেকে কল রিসিভ করতেই দিনা আপু বলে কেঁদে ওঠে। দিনা বোন আমার, তুই শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা কর, ঈশান এখনই যাবে। এরই মধ্যে বাইরে থেকে তুমুল শোরগোল কানে এসে লাগে। কিছু কথাবার্তার ধরনে বুঝতে পারে ঈশান এসেছে। ঈশান এসে দিনার বাবার কাছে দিনাকে আবার চায়। এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। জ্যোতির মামি ঈশানকে দেখেই এমনিতে রেগে যায়। তার উপর আবার দিনাকে বিয়ে করতে চাওয়া, নিজেকে সামলাতে না পারে ঈশানকে চর মারে। চর খেয়েও ঈশান নির্বিকার। হাঁটু মুড়ে দিনার মায়ের পায়ের কাছে বসে রয়েছে। ধরা গলায় বলে, আমি জানি না আপনার আমাকে নিয়ে কি সমস্যা, তবে আপনার কাছে আমার অনুরোধ, আমার কাছ থেকে আমার ভালোবাসাটা কেড়ে নেবেন না। থাকতে পারবো না তাকে ছাড়া।
দিনাকে আমায় ভিক্ষা দেন। আমি কথা দিচ্ছি নিজের সবটা দিয়ে আগলে রাখবো। দয়া করুন, আমাকে ফিরিয়ে দিবেন না। অনেক আশা নিয়ে এসেছি। তখন দিনাও ছুটে এসে দাঁড়ায়, ঈশানের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রয়। প্লিজ আন্টি, একটু ভরসা করে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিন। ঈশানকে এমন করে চাইতে দেখে দিনা কি আর বসে থাকতে পারে? এই প্রথম একটা সাহসিকতার কাজ করে সে। ঈশানের মতো নিজের মায়ের পায়ের কাছে এসে বসে পড়ে। মা, তুমি একটু দয়া করো, আমি ওনাকে খুব ভালোবাসি, ওনার সাথে থাকতে চাই, তুমি এমন করো না। এত কিছুর পরও তুমি যদি আমাকে অন্য কারোর সাথে বেঁধে দিতে চাও, তাহলে আমি নিজেকেই শেষ করে দেব, বলে দিলাম। উপস্থিত সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তখন দিনার বাবার কল আসে। উনি কল রিসিভ করে দেখে ইরান ফোন দিয়েছে। কানে ধরে চুপ করে থাকে। ইরান অনেক করে বোঝায়, উনি চুপচাপ শোনে। এমনকি জুথির মামাকেও বোঝায় মেয়ের সুখের জন্য সব করছে। মেয়ে যদি ঈশানের সাথে সুখে থাকে তাহলে সমস্যা কোথায়? কয়েকজন কানা ঘষায় খারাপ বললেও কয়েকজন আবার বলছে মেনে নিতে। পাত্রের বাবা রেগে গিয়ে অনেক কথা শোনায়, কিন্তু পাত্র দিনার মায়ের কাছে গিয়ে অনুরোধ করে যেন ওদের মেনে নেয়। দিনার বাবা এগিয়ে এসে ঈশানকে আর দিনাকে তোলে। তারপর ঈশানের কাঁধে হাত রেখে বলে, আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব। ঈশান খুশিতে দিনার বাবাকে চাপটে ধরে। খুশিতে কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফেলেছে। দিনার মা একটা কথাও বলেনি। ওই দিনই বিয়ে দিয়ে দেয় দুজনকে। ঈশান তার বন্ধুদের নিয়ে এসেছিল, সাথে ভিডিও কলে জুথি আর ইরানও ছিল। সকলের মুখেই তৃপ্তির হাসি। দিনাও তো ঈশানকে জড়িয়ে ধরে কি কান্না! অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে পেয়েছে সে। খুশির কান্নায় বাঁধ ভেঙেছে। জুথি ও ইরানকে জড়িয়ে ধরে বসে আছে। অবশেষে সব সমাধান হলো। কথা হয়েছে ঈশানদের বাড়ির কাজ কমপ্লিট হলে আর ইরান জুথি দেশে আসলে দিনাকে অনুষ্ঠান করে নিজের বাড়িতে তুলবে। ইরানও জানায় তারা খুব দ্রুত দেশে আসার চেষ্টা করবে। ইরান এটা জানতেও পারে তার ভাই তার জন্য তার নামে জায়গা কিনেছে। প্রথমে একটু রাগারাগি করে, কেন করতে গেল। ঈশান তখন মন খারাপ করে বলে, আমার বড় ভাইকে ভালোবেসে কি আমি কিছু দিতে পারবো না? এর বিনিময়ে কি আর বলবে ইরান? তাই ঈশানকে বলে তার জন্য ওই জায়গা ছোট্ট একটা ঘর তৈরি করতে, পাকাপোক্ত করে। দেশে আসলে ইরান জুথিকে নিয়ে সেই ঘরেই থাকবে সব সময়। ঈশান ইরানের কথার মতন পাকাপোক্ত করে নিজের ঘরের পাশে ইরানের জন্য খুব সুন্দর একটা ছোট্ট ঘর তৈরি করে। অন্যদিকে তসলিমা বানুর শরীর ভালো না, খুবই খারাপ অবস্থা। বাথরুমে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে। ইমন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় উনি আর হাঁটতে পারবে না। সব শুনে লিমা আর কিছুতেই ওনাকে বাড়িতে রাখতে পারবে না। আবার ওনার কথাও বন্ধ হয়ে গেছে, কিছু বলতে পারছে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছাড়া থাকা। লিমা এসব কিছু সেবা টেবা করতে পারবে না ইমনকে জানিয়ে দেয়। ইমন ঈশানকে ফোন দিয়ে বলে, সব কথা শুনে ঈশান খুব রেগে যায়। এত কিছু ঘটে গেল আগে কেন জানালো না তাকে? এমন দিনও আসেনি তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে। ঈশান এসে নিজের বাড়িতে নিয়ে যায় তসলিমা বানুকে। এত অন্যায় করে ইমন ও লিমাও পার পায়নি। ঘরে তাদের অশান্তি লেগেই আছে নিজেদের সন্তানের জন্য। অনেক চেষ্টা করেছে, ফলাফল শূন্য। অনেক পরীক্ষার পর জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না। এই নিয়ে তাদের মধ্যে প্রতিদিন ঝামেলা হচ্ছে। ইরান আর জুথি দেশে আসে। তারপর আয়োজন করে দিনাকে ঈশানের ঘরে তোলা হয়। জুথি দুই দিকের দায়িত্ব একসাথে পালন করে। একদিকে ভাবির দায়িত্ব, অন্যদিকে বোনের দায়িত্ব। সব কিছু শেষ করে দিনাকে ঈশানের রুমে দিয়ে আসে। রুমে ঢুকে জুথির চারপাশে চোখ বুলিয়ে ইরানকে খোঁজার চেষ্টা করে। তার মধ্যেই হুট করে দরজা বন্ধ করার শব্দ কানে আসে। ঘাড় ঘুরিয়ে দেখার আগে ইরান পিছন থেকে জুথিকে নিজের সাথে আবদ্ধ করে নেয়। সব দায়িত্ব পালন করতে করতে ম্যাডাম মনে হয় আমি নামক কেউ আছি সেটা ভুলে গেছে, তাই না? যে আমার সাথে আছে, যার বসবাস আমার মন গহীনে, তাকে ভোলার প্রশ্নই আসে না। দেখলাম তো, কত মনে রেখেছো। জুথি ঘুরে ইরানের গলা জড়িয়ে ধরে। তো কাজ করা লাগবে না? ওদের দুইটাকে বাসর ঘরে দিয়ে আসলাম, ভাবির একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, এবার বউয়ের দায়িত্ব পালন করো। আমারও আবার বাসর করতে মন চাচ্ছে। তাছাড়া এবার তো একটা নতুন অতিথি দরকার, কি বলো? বলেই পুরো নাচে ইরান হুট করে জুথিকে কোলে নিয়ে নেয়। আরে আরে, করছেন কি? খড়কুটোর বাসায় টোনাটনির সংসারে একটা ছোট্ট জীবন্ত পুতুল আনার ব্যবস্থা করছি।